আজকের বিষয় মৌলিক কর্তব্য। এই চ্যাপ্টার থেকে বিভিন্ন এক্সামে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন আসে, তাই সকলকে অনুরোধ করব আজকের এই ভিডিও আপনারা যদি সম্পূর্ণ দেখেন তাহলে খুব সহজে সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন। মৌলিক কর্তব্য সংবিধানের কোন পার্টে বা অধ্যায়ে রয়েছে? চতুর্থ অধ্যায় পার্ট 4A। আগে একটু বলে নিই, মৌলিক কর্তব্য কিন্তু আমাদের মূল সংবিধানে ছিল না, এটা পরে যোগ হয়েছে। আমরা যখন পাশে এ অথবা বি অথবা সি অথবা ডি এরকম বড় হাতে দেখব তখন মনে করব এটি পরে যোগ হয়েছে। মৌলিক কর্তব্য কোন আর্টিকেলে আছে? 51 আর্টিকেলে আছে। বর্তমান কটি মৌলিক কর্তব্য? 11টি। আমি আগেই বলেছি এটা মূল সংবিধানে ছিল না, পরে যোগ হয়েছে। কবে যোগ করা হয়েছে? 1976 সালে। কোন কমিটির সুপারিশ অনুযায়ী এটি যোগ করা হয়েছে? শরণ সিং কমিটির সুপারিশ অনুযায়ী। কততম সংবিধান সংশোধনে মৌলিক কর্তব্য যোগ করা হয়েছে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। প্রথমে কটি মৌলিক কর্তব্য ছিল? 10টি, 51A, অর্থাৎ 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে যোগ হয়েছিল। কিন্তু আমি আগে বললাম আমাদের মৌলিক কর্তব্য বর্তমানে 11টি, তাহলে পরবর্তীতে একটি যোগ করা হলো। সেটি কবে হয়েছিল? 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে। চলো তাহলে দেখি আমাদের প্রথম মৌলিক কর্তব্য কি আছে। তার আগে আরেকটু বলি, ভারতের প্রত্যেকটা নাগরিকের উচিত এই কর্তব্যগুলি পালন করা। শুধুমাত্র সংবিধানে রয়েছে তার জন্য নয়, নিজেকে সঠিকভাবে গড়ে তোলার জন্য। তাহলে বলি, 1. সংবিধানের প্রতি আনুগত্য। সংবিধানের আদর্শ ও প্রতিষ্ঠান, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত সম্পর্কে শ্রদ্ধাবোধ। সংবিধান বলতে কি বুঝি? খুব সহজে বললে কোনো দেশের অগ্রগতির পরিকাঠামো বা কোনো দেশের সর্বোচ্চ আইন। তাহলে আমাদের উচিত সংবিধানের আদর্শ ও আইন বা নিয়মাবলী প্রতি আনুগত্য প্রদর্শন। এরপর বললাম জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত সম্পর্কে শ্রদ্ধাবোধ। আমরা লক্ষ্য করে দেখি ঠিক 15ই আগস্ট বা 26শে জানুয়ারি বিভিন্ন ক্লাব বা পাড়ায় বিভিন্ন জায়গায় পতাকা তোলা হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে দেখা যায় ঠিক পরের দিনই সেই পতাকা রাস্তায় গড়াগড়ি খায়। তাই আমাদের উচিত সেই পতাকাটি তুলে একটি নির্দিষ্ট স্থানে রেখে দেওয়া, যাতে তার কোনো রকম অসম্মান না হয়। 2. মহৎ যেসব আদর্শ স্বাধীনতা সংগ্রামে আমাদের অনুপ্রাণিত করেছে তাদের লালন ও অনুসরণ। স্বাধীনতা সংগ্রামীরা রক্ত ঝরিয়ে বা শহীদ হয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে, তাই আমাদের উচিত তাদের আইডিওলজি বা ফিলোসফি সেগুলোকে সম্মান করা। 3. ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতি রক্ষা। ভারতের নাগরিক হয়ে আমাদের উচিত ভারত যেন সব সময় এক থাকে। ভারতে আমরা সবাই ভাই ভাই এবং ভারতে যেন ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখা উচিত। 4. আহ্বান এলে দেশ রক্ষা ও জাতীয় সেবায় আত্মনিয়োগ করা। এর অর্থ হলো দেশের স্বার্থে প্রয়োজন হলে নিজেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে যোগদান করানো, কারণ দেশকে বাঁচানো কিন্তু আমাদের মৌলিক কর্তব্য হয়ে থাকে। 5. ভাষা, ধর্ম, অঞ্চল, শ্রেণী নির্বিশেষে ভারতের জনগণের মধ্যে পারস্পরিক ঐক্য চেতনা ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা এবং নারী জাতির প্রতি মর্যাদা হানিকর প্রথা ও কার্যাবলী পরিত্যাগ করা। এখনো আমরা দেখি ধর্মগত, ভাষাগত বা অঞ্চলগত ভেদাভেদ। যেমন দেখা যায় নর্থের মানুষদের দেখলে অঞ্চলগতভাবে আমরা তাদের চাইনিজ, নেপালি বলে থাকি, যেটা ঠিক নয়। আবার আমরা রাস্তাঘাটে প্রত্যেক জায়গায় নারীদের অসম্মান করতে দেখছি, যেমন বিভিন্ন কমেন্ট পাস, ইপটিজিং করা, এগুলো যেন না হয়, এটাই আমাদের মৌলিক কর্তব্য। 6. দেশের মিশ্র সংস্কৃতির মূল্যবান উত্তরাধিকারের মহত্ব উপলব্ধি ও সংরক্ষণ। দেখো, আমাদের ভারতবর্ষের কিন্তু একটা বড় ইতিহাস আছে। আমাদের ভারতবর্ষ কিন্তু একটা মিক্সড কালচার বা মিশ্র সংস্কৃতির দেশ, তাই যাতে এই সংস্কৃতি অক্ষুণ্ণ থাকে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে ও সংরক্ষণ করতে হবে। 7. অরণ্য, হ্রদ, নদ নদী, বন্য জীবন সহ প্রাকৃতিক পরিবেশ রক্ষণ ও উন্নয়ন, প্রাণী জগতের প্রতি সহানুভূতি পোষণ। দেখো, আমরা গাছ কেটে ফেলেছি,
এতে আমাদের অক্সিজেনের ঘাটতি ও দিনে দিনে গরম বেড়ে যাওয়া, নদ নদীতে বিভিন্ন রকম নোংরা আবর্জনা ফেলে জল দূষণ করা, নদীতে যে সকল জলজ জীব আছে তাদের জীবন বিপন্ন করছি, এগুলি বন্ধ করতে হবে। পরিবেশ ও প্রাণী জগতের প্রতি সহানুভূতি হতে হবে। 8. বিজ্ঞান মনস্কতা, মানবতাবাদ, অনুসন্ধান ও সংস্কারের বিকাশ। আমরা জানি আমাদের দেশে বৈজ্ঞানিক ডেভেলপমেন্ট প্রচণ্ড পরিমাণে হচ্ছে, তাই আমাদের উচিত কুসংস্কারাচ্ছন্ন থেকে বেরিয়ে এসে বিজ্ঞান ভিত্তিক জানার ইচ্ছাটাকে প্রবল করা। আমরা মানুষ, তাই আমাদের উচিত মানবতাবাদের বিকাশ ঘটানো। 9. সরকারি সম্পত্তি রক্ষা করা ও হিংসা পরিহার করা। আমরা দেখতে পাই কিছু হলেই ট্রেন, বাস জ্বালিয়ে দেওয়া, ভেঙে দেওয়া, এটা উচিত নয়, কারণ এটা হলো দেশের সম্পত্তি বা আমাদের সম্পত্তি, তাই এগুলিকে বর্জন করতে হবে। 10. জাতি যাতে নিয়ত তার কর্মদম্য ও সাফল্যের উচ্চ স্তরে পৌঁছাতে পারে, জীবনের সর্বক্ষেত্রে ব্যক্তিগত ও সমবেত প্রয়াসে উৎকর্ষের সেই লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা। অর্থাৎ আমাদের উচিত ব্যক্তিগতভাবে হোক বা একত্রিত হয়ে একা হোক কর্মের প্রতি প্রচেষ্টা বা যাতে জাতির সাফল্যের শীর্ষে পৌঁছাতে পারে তার সুযোগ করে দেওয়া। 11. পিতা মাতা ও অভিভাবকদের দায়িত্ব 6 থেকে 14 বছর বয়স্ক শিশুদের শিক্ষার সুযোগ করে দেওয়া, যে কর্তব্যটি পরবর্তীতে 2002 সালের 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে যোগ করা হয়েছে।